বন্যার জলে ভেসে যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ সহ উত্তরাঞ্চলের ঘরবাড়ি। আর এমন পরিস্থিতির মধ্যেই ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেনা-পাওনার এইসব হিসাবগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের 24 ঘন্টায় বন্যার জলে দেনা পাওনার রাজনীতি। আমরা এই আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে অতিথি রয়েছেন, সেই সাথে আমি পরিচয় দিচ্ছি, আমি রাসেল আহমেদ থাকছি আপনাদের সাথে আলোচনা। এবং স্টুডিওতে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু শুরুতে পরিচিত হয়ে নেই। রয়েছেন জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আপনাকে স্বাগত আজকের এই আলোচনায়। এবং রয়েছেন জনাব আমিনুল ইসলাম আমিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আপনাকেও স্বাগত আজকের আলোচনা। এবং এর বাইরে স্টুডিওতে আরও দুজন অতিথি আমাদের সাথে রয়েছেন ডক্টর তুহিন ওয়াদুদ, নদী গবেষক ও অধ্যাপক, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এবং এই সেরই সাথে রয়েছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা যে বন্যার কথা বলছিলাম, বন্যা নিয়েই শুরুতে আলোচনা করতে চাই। একটু স্টুডিওর বাইরে থেকে একটু জেনে আসতে চাই জনাব ডক্টর তুহিন ওয়াদুদ, নদী নিয়ে আপনার অনেক গবেষণা রয়েছে, নদী নিয়ে আপনার কাজ রয়েছে, আপনি ছবি তুলতে পছন্দ করেন, নদী দেখতে পছন্দ করেন। সেই কারণে একটু জানতে চাইছি আপনার কাছে যে আসলে এই প্রতি বছরই সিলেট, সুনামগঞ্জ সহ আপনার নিজের এলাকা উত্তরাঞ্চলের সেখানে বন্যা দেখা যায়, একটু কারণটা জানতে চাইছি আমরা। এই যে বছরের পর বছর একই ঘটনার রিপিটেশন, কারণ কি আসলে? ডক্টর তুহিন ওয়াদুদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমি একটু জানতে চাচ্ছিলাম যে কারণটা কি শুধু প্রাকৃতিক কিনা, একটু আপনার কাছে জানতে চাই। জি হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, তো আমরা যেটা বলতে চাই, বন্যা হবে, কিন্তু এখন যে বন্যাগুলো হচ্ছে এগুলো বন্যার কারণ কিন্তু মানুষ। কারণ হচ্ছে যে দেখুন, যে বৃষ্টির যে পানি কিংবা উজান থেকে যে পানি আসছে, এই পানি যেই পথ দিয়ে প্রবাহিত হওয়ার কথা, খুব সহজ হিসেবে যদি আমরা বলি যে প্রবাহের পথ যদি না থাকে, পানি দুকুল উপসে যাবে। এটা হচ্ছে খুব সাধারণ একটা বৈশিষ্ট্য। আমি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে বোধহয় সব জায়গার জন্য একই বাস্তবতা। সেটা হচ্ছে, ধরুন তিস্তা নদীতে প্রতি বছর প্রচুর বন্যা হয়। এখন কেন বন্যা হয়? এটা বন্যা হওয়ার প্রধানত কারণটা হচ্ছে, এই নদী যে পরিমাণ পানি ধারণ করবার কথা ছিল, অথবা অতীতে যে পরিমাণ পানি ধারণ করত, সেই পরিমাণ পানি এখন আর ধারণ করতে পারে না। যখন পানি ধারণ করতে পারে না, দেখুন এই নদীটা 40-50 বছর আগে শুষ্ক মৌসুমে হতো 1 কিলোমিটার প্রস্থ, আর বর্ষা মৌসুমে হতো 2 কিলোমিটার প্রস্থ। এখন এই নদীটা প্রস্থে হলো ধরুন কোথাও 10 কিলোমিটার, কোথাও 12 কিলোমিটারও আছে। তাহলে এত প্রশস্ত হলো, আপনারা যে নদীর পাড়ে যান তাহলে মনে হবে যে প্রচুর পানি এদিক দিয়ে যাচ্ছে, কিন্তু ওই নদী হাঁটুর চেয়েও নিচে পানি। আমরা এখন যে পরিমাপগুলো দেখি যে বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে, বিপদসীমার নিচ দিয়ে যাচ্ছে, আসলে যে বিপদসীমাটা আগে নির্ণয় করা হতো সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। কারণ ধরুন তলদেশ উঁচু হয়ে গেছে, তাহলে তলদেশ উঁচু হয়ে গেলে পরে যে পানি বহন করে, এই পানিতে আসলে এই পরিমাপ করাটা চলে না। আমাদের এখানে আরেকটা কথা বলি, যে শুধু তিস্তার কথা বললে হবে না, সুনামগঞ্জের বন্যার কথাও বলি। আমাদের কিন্তু অনেকগুলো নদী, আমাদের বৈশিষ্ট্যটা ছিল হচ্ছে যে ধরুন বাংলাদেশের যে কোনো কোথাও দাঁড়িয়ে একজন বলবেন এখানে বৃষ্টি হলে এই বৃষ্টির পানি সমুদ্রে যাওয়ার পথ থাকতে হবে। সমুদ্র অভিমুখী পানিতে যেখানে যেখানে বাধা দেওয়া হবে, সেখানে সেখানে পানি আর যাবে না। আমাদের নদীগুলো কেন আগের মতো গভীর নেই? তার প্রধানত কারণ হলো ওই পরিমাণ পানি আমরা পাই না। কিরকম আমি বলি, ধরুন আমি এখন রংপুরে বসে আছি, রংপুরে যে বাসায় বসে আছি, এই বাসার ছাদের পানি কোনো না কোনো ভাবে বিলে যাবে কিংবা নদীতে যাবে। এই নদীর পানি আর একটা নদীতে পড়বে, এরকম হতে হতেই কিন্তু পানিগুলো চলে যেত
এটাই হচ্ছে আমাদের ভূমির বৈশিষ্ট্য, এটাই হচ্ছে আমাদের এখানকার স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু উন্নয়নের চাপে আপনারা দেখবেন সারা দেশে কত সড়ক হয়েছে, কত জায়গায় জলাবদ্ধতা। আমি আজকের কথা বলি, আজকে আমি রংপুর থেকে কুড়িগ্রামে গিয়েছিলাম, রাস্তার দুই পারে সবখানে পানি জমে জমে আছে। এই পানিটা হলো জলাবদ্ধতা। দু রকমের বন্যা হয় এখন। এক রকমের বন্যা হচ্ছে নদীর পরিচর্যা না করার কারণে বন্যা, আর একটা বন্যা হচ্ছে আমাদের জলাবদ্ধতা জনিত বন্যা। ওটাকে জলাবদ্ধতা বলাই ভালো। অর্থাৎ আমরা যে বন্যা কিংবা এই যে সংকটে পড়েছি, এটা মনুষ্য সৃষ্ট। এখন ধরুন ভারত থেকে উজানে ঢলে পানি নেমে আসে, তো উজানের ঢলে পানি নেমে আসাটা তো আগেও এসেছে, এখনো আসে। আমরা বলছি, আমি শুরুতেই বলেছি বন্যা হবে, বন্যাটাকে আমরা একটু অ্যাড্রেস করতে চাই। বন্যাটাকে বন্ধ করতে হবে এমন নয়, কিন্তু এখন যে পানিতে বন্যা হয়, এই পানিতে কোনো দিন বন্যা হওয়ার কথা নয়। আগের দিনেও আমরাই দেখেছি যে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই পানিতে বন্যা হয় নাই। এখন বন্যা হয়, তার প্রধানত কারণ হচ্ছে পানি নেমে যাওয়ার যে রাস্তাটা, সে রাস্তাটা আমরা সচল রাখি নাই। আমাদের সিলেট অঞ্চলে বাংলাদেশের সবচেয়ে বেশি নদী হিসেবে তালিকাভুক্ত হয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখুন, এই নদীগুলো না আছে পরিচর্যা, কিন্তু আমরা যখন এই নদীগুলোর পানি যাওয়া বন্ধ করেছি, কিংবা যে সমস্ত নদীতে আমরা বাঁধ দিয়েছি, আমরা মনে করি বাঁধ দিলে মনে হয় নদী সুরক্ষা হয়। এই কথাটাও কিন্তু আমাদের ভুল। ভুল কেন? ধরুন যে সমস্ত নদীতে বাঁধ দেওয়া হয়, বাঁধ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কৃত্রিম মানে একটা শাসন জারি করা হলো নদীটার জন্য। শাসন জারি করলে পরে আবার আলোচনায় আমি ডক্টর তুহিন ওয়াদুদ, আমি আপনার কাছে আবার আলোচনায় ফিরবো, আবার একটু স্টুডিওতে আসতে চাই। আমি একটু আপনার কাছে ফিরছি, কিছুক্ষণের মধ্যেই ফিরছি। তবে একটু জনাব সাইফুল হক, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে একটি হিসাব আমি গেল কয়েক বছর, যেমন 2019 সালে 50,000 কোটি টাকা ব্যয় নদী খননের প্রকল্প নেওয়া হয়েছিল। এরকম এটি একটি প্রকল্পের, একটি না, সেখানে কয়েকটি প্রকল্পের একটি 50,000 কোটি, এরকম আরও অনেকগুলো প্রকল্প রয়েছে, হয়তো ফর্দ খুললে আরও কয়েক হাজার কোটি টাকা বের হয়ে আসবে মনে হচ্ছে। তারপরে উনি যেই প্রসঙ্গটি তুললেন যে এই নাব্যতা থাকছে না, কেন আসলে আপনার কি মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচক বৃন্দ, আপনার অনুষ্ঠান দর্শক শ্রোতা, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। যেটা আপনি বললেন, নদীর নাব্যতা তো একটা বড় সংকট। আমাদের প্রথমত অনেকগুলো নদী ইতিমধ্যে মরে গেছে, এটা আমরা জানি। আর আমাদের এই সময়কালে কখনো উজানের ঢল বলে যেটা আমরা জানি, প্রায় ফি বছর ঢলের সঙ্গে যখন অতিরিক্ত বৃষ্টিপাতের যখন যুক্ত হয়, এই পানি ধারণ করবার জন্য যেটা আপনি বললেন, নদীর যে ধারণ ক্ষমতাটা, তো সেই ধারণ ক্ষমতাটা তো প্রতি বছর কিন্তু ধারণ ক্ষমতাটা অনেকখানি কমে আসছে। যেটা বললেন, নদীর তলদেশ পলি জমতে জমতে তলদেশ যখন উপর হয়ে যাচ্ছে, তখন যে পরিমাণ পানি প্রবাহ আসছে, এটা তো স্বাভাবিকভাবে ধারণ করতে পারছে না, উপচে পড়ছে। বসতি, ঘরবাড়ি, নানা জায়গায় সেটা আক্রান্ত হচ্ছে। আমরা বন্যার সাথে আমাদের কিছুটা বসবাস করতে হবে। বন্যা হবে না এরকম প্রকল্প, এরকম চিন্তা না করাটা ভালো। বন্যাকে আপনি কিভাবে সীমিত করতে পারেন, বন্যার পানিকে কিভাবে আপনি প্রবাহিত করতে পারেন, বন্যার কোনো একটা পানিকে বরঞ্চ সংরক্ষণ আকারে রাখা যায় কিনা সে চিন্তা করতে পারেন। বন্যা যাতে আমার ক্ষেত বসতিগুলোকে যাতে ভাসিয়ে নিয়ে না যায়, সেগুলো বিবেচনা। যেটা আপনি বলছিলেন যে প্রতি বছর নদী খননের জন্য যে পরিমাণ টাকা আমরা দেখছি বরাদ্দ হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে সেগুলোর উপযুক্ত কোনো ব্যবহার, আমি শুধু এই সরকারের আমলে বলবো না, এর আগেও যারা বিভিন্ন সময় সরকারে ছিলেন, নদী খননের উপযুক্ত ব্যবহারে এর কোনো কার্যকারিতা অনেক ক্ষেত্রে আমরা দেখিনি। আরেকটা হচ্ছে আপনি ধরেন অপরিকল্পিত বাঁধ, যেটা একটু আগে ডক্টর তুহিন ওয়াদুদ যেটা বলবার চেষ্টা করলেন, অপরিকল্পিত বাঁধ। আমাদের এখানে হাওরের উপর দিয়ে, যেটা যদি আপনি হাওরবাসীর যদি কোনো জনমত নেওয়া হতো, এরকম বিশাল রাস্তা তৈরি করবার এরকম একটা আজগুবি উদ্ভট প্রকল্পটা, এটা প্রায় খুবই আত্মঘাতী। কারণ আমাদের গোটা হাওর অঞ্চলের জন্য তার প্রাণ, প্রকৃতি, জীববৈচিত্র্য, তার যে বাস্তুতন্ত্র এবং একই সাথে তার পানি ধারণ করবার তার যে ক্ষমতা, স্বাভাবিক পানি প্রবাহের গতি,
যখন আপনি নানা বাঁধ সড়ক নির্মাণ করার নাম করে, যখন উন্নয়নের অবকাঠামোর নাম করে, যখন আপনি স্বাভাবিক পানি প্রবাহকে যখন আপনি রুদ্ধ করে দেন, আর তখন তো বলুন তার একটা নেতিবাচক যে প্রতিক্রিয়া অতিরিক্ত বন্যা আকারে আর তার বিভিন্ন সময় আমরা যখন সেটা লক্ষ্য করি, এগুলো সম্পর্কে এক এক সরকার যখন এক একবার আসেন তখন আমরা দেখি এক এক প্রকল্প। শুধুমাত্র ধরুন এখন তো তিনি রাষ্ট্রপতি নেই, শুধুমাত্র যিনি রাষ্ট্রপতির কি থেকে তার ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্য, নাকি সত্যি সত্যি হাওরবাসীর জন্য যে বিশাল হাওর অঞ্চলের বুক চিরে আপনি যে রাস্তাগুলো যেটা করা হলো, আপনি আমার দেখবেন আমাদের হাওর অঞ্চলে অনেকগুলো, আমি হয়তো এই মুহূর্তে তথ্যটা আমার এখনই সামনে নেই, কিন্তু অনেকগুলো বাঁধের ব্যাপারে অনেকগুলো সেখানে জবরদখল আছে, বাঁধ আছে, উন্নয়ন অবকাঠামোর তৈরি করা হয়েছে। কারণ আমাদের নদী প্রাণ প্রকৃতি হাওর অঞ্চল, ফলে এটার সাথে আমাদের কৃষি, আমাদের সভ্যতা, আমাদের কিন্তু বলতে পারেন যে সমগ্র দেশের অনেকখানি এটা কিন্তু নির্ভর করে এটা। ফলে সেজন্য আমি মনে করি যে, কারণ আপনি বরাদ্দটা করছেন, প্রতি বছর বরাদ্দটা কতখানি কার্যকারী হচ্ছে, সে বরাদ্দটা সত্যি সত্যি আপনি যে জন্য বরাদ্দটা করছেন এটা কাজে লাগছে কিনা, এক। দুই হলো এটার কোনো তদারকি আছে কিনা। দেখবেন আপনি একই, যেমন কোনো কোনো ক্ষেত্রে বাঁধের দরকার আছে, বাঁধটা আমি পুরোপুরি একেবারেই কোনো বাঁধ তৈরি করা যাবে না এরকম নিশ্চয় আমার অবস্থান নয়, কিন্তু প্রতি বছর দেখি 1-2 বছর পর পর একই জায়গাতে আবার বাঁধ তৈরি করা হচ্ছে। তো এগুলোর যে তদারকি করা, এগুলো তদারকি করবার ক্ষেত্রে আমাদের সামগ্রিকভাবে আমার মনে হচ্ছে ঘাটতি আছে। আমরা এক সময় বিশেষ করে হাওর অঞ্চলের জন্য একটা বিরাট এক ধরনের বলতে পারেন একটা আলাদা মন্ত্রণালয় কি পানি মন্ত্রণালয়ের অধীনে সেখানে আলাদা ডাইরেক্টর করা যায় কিনা, অধিদপ্তর করা যায় কিনা, এগুলো অনেক বিস্তারিতভাবে এগুলো বিবেচনা করার প্রশ্ন। আমি এই প্রসঙ্গে যেটা বলে শেষ করবো এই পর্বে, আমি মনে করি আপনি বন্যা নিয়েই আমাদেরকে চলতে হবে। বন্যাটা 100% এটা অভিশাপ এটা বলবার কোনো সুযোগ নেই। বন্যা যে পলি যেটা আপনাকে বহন করে নিয়ে আসে আমাদের এখানকার, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষয়ক্ষতিটা কতখানি কমাতে পারি, কতখানি সীমিত করতে পারি, এবং আপনি বন্যার সাথে তাহলে তার সাথে যুক্ত করে তার কৃষি, তার আবাদ, তার বসতি স্থাপন এগুলো বিবেচনা করা, এবং সেই ক্ষেত্রে ক্ষয়ক্ষতি কমানোর জন্য আমি যেটা বললাম যে নদী খনন থেকে শুরু করে অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প, বাঁধ, বিশেষ করে গোটা হাওর অঞ্চল নিয়ে, আমি যদি হাওর অঞ্চলের কথাটা বলি, হাওর অঞ্চলের পুরো ব্যাপারটা নিয়ে এটাকে একটা পুনঃপর্যালোচনা করা দরকার জাতীয় পর্যায়ে। এটা নিয়ে মনে করি উচ্চ ক্ষমতা সম্পন্ন ওখানে একটা কমিশন গঠন করে আশু মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী আমাদের পরিকল্পনা জানে আমাদের যাওয়া দরকার। আর আমাদের প্রতিবেশী ভারতের শুধু একটা লাইন বলি, পরে নিশ্চয়ই অন্য প্রসঙ্গে কথা বলবো। তারা শুকনো মৌসুমে যখন আমাদের পানি বেশি দরকার তখন তারা আটকে রাখছেন, তারা বিকল্প পথে তারা পানি ব্যবহার করছেন। আমরা আমাদের ইন্টারন্যাশনাল নদীতে আমাদের যে ন্যায্য অধিকার সেই পানির হিস্সাটা আমরা পাচ্ছি। আবার যখন বর্ষাকালে তারা কিন্তু দেদারসে কোন নিয়ন্ত্রণ বাইরে তারা কিন্তু পানিটাকে একভাবে তারা কিন্তু পুশ করছেন। এগুলো নিশ্চয়ই কোনো সৎ প্রতিবেশীর কোনো পরিচয় বহন করে না, এগুলো বিবেচনায় আমাদেরকে নেওয়া দরকার। যে আমাদের গবেষকরাও বলছেন যে এই বন্যার পেছনে আসলে ওই অংশের পানি প্রায় 80% দায়ী, এরকমটিও বলছেন। আমি একটু আবার স্টুডিওর বাইরে থেকে একটু জনাব আরিফুল হক চৌধুরী একটু তার কাছ থেকে জেনে আসতে চাই। জনাব আরিফুল হক চৌধুরী, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। 2009 সাল থেকে আমরা একটি তথ্য পেয়েছি, 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত 1078 কোটি টাকা ব্যয় করেছে সিলেট সিটি কর্পোরেশন জলাবদ্ধতা দূর করার জন্য, কিন্তু হয়নি। আমি জানতে চাচ্ছিলাম যে এই যে 9 থেকে যে 23 সাল পর্যন্ত যে সময়টা, এর মধ্যে 10 বছর আপনি নিজেও ক্ষমতায় ছিলেন। জনাব আরিফুল হক চৌধুরী, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আমি আপনার কথাটা পরিষ্কারভাবে শুনতে পারিনি। আমি আরেকবার জানতে চাই আপনার কাছে যে আমরা একটি তথ্য পেলাম আজকের সংবাদ থেকে যে 2009 থেকে 2023 সাল পর্যন্ত এই সময়ে 1078 কোটি টাকা জলাবদ্ধতা নিরসনে ব্যয় করেছে সিলেট সিটি কর্পোরেশন। আমি জানতে চাচ্ছি যে এই সময়টার মধ্যে 10 বছর আপনি নিজেও দায়িত্বে ছিলেন, তাহলে আপনার আমলেও নিশ্চয়ই একটি বড় অঙ্কের টাকা ব্যয় হয়েছে। ওই অর্থে জলাবদ্ধতা দূর হয়েছে কি সিলেট সিটি কর্পোরেশনে?
সম্ভবত তিনি শুনতে পাচ্ছেন না, সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হচ্ছে। আমরা আবার তার কাছে ফিরবো, তবে একটু স্টুডিও থেকে জেনে আসতে চাই। জনাব আমিনুল ইসলাম আমিন, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে যেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে এর মধ্যে শেষ অংশে কিছুটা সাইফুল ভাই বলছিলেন যে ভারত অংশের পানি আসার ক্ষেত্রে সেটি একটি বিষয়ে আমরা অসমভাবে পানি পাচ্ছি, পাশাপাশি এই যে নাব্যতা নিয়ে আলোচনা হচ্ছিল সেখানেও তো অনেক কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, যেটি আমরা এর আগেও জানতে চাইছিলাম। তারপর সমস্যাটা দূর হচ্ছে না কেন? বন্যার শিকার একটি প্রাকৃতিক কারণ তো থাকবে, এর বাইরেও তো মানুষের কারণ অনেক। শুভেচ্ছা আপনাকে বিজ্ঞ আলোচক সাইফুল ভাই এবং সম্মানিত দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। প্রথমত আমি নদী বিশেষজ্ঞ নই, আমি ডক্টর তুহিনের বক্তব্য শুনছিলাম, রাজনৈতিক বিষয়টাই আপনার কাছ থেকে শুনছিলাম, কিন্তু আমি একটু অবাক হচ্ছিলাম যে এটা অস্বীকার করার জায়গা নেই যে আমাদের যে বন্যা বা নানাবিধ প্রাকৃতিক সংকট যখন তৈরি হয়, এখানে জেনে বা না জেনে মনুষ্য সৃষ্ট কিছু বিষয় কাজ করে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু জনাব ডক্টর তুহিন যেভাবে টোটাল দায়িত্বটা একেবারে মনুষ্যের উপরে চাপিয়ে দিলেন, মানব সৃষ্ট, আমি বিষয়টার সাথে একমত হতে পারলাম না। কেন পারলাম না? যে উনি বলছেন যে যদি নদী প্রবাহ বা সব কিছু ঠিক থাকতো তাহলে এটা হতো না, তাহলে তবে আবার উনি বলেছেন যে বন্যা হবে স্বাভাবিক। তো সব যদি স্বাভাবিক গতিতে চলে তা বন্যাই তো হবে না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি যেটি বলছেন যে সবাই আমরা আমাদের উপরের দেশ অর্থাৎ ভারত এদেরকে দায়ী করি, এটা আমরা দীর্ঘদিন যাবৎ করে আসছি এবং সেই দায়টা ওদের একেবারে নেই সেটা আমি বলবো না। কিন্তু আমি যখন আবার দেখি বাংলাদেশের সিলেট অঞ্চলে বন্যা হবার আগে পশ্চিমবঙ্গের আসাম সহ বেশ কয়েকটি রাজ্য প্রায় ডুবে গিয়েছে পানিতে, সেখানে মানুষ মারা গিয়েছে, তখন তো আমি ওইভাবে ওদের দায়ী করতে পারি না। কারণ পৃথিবীতে কেউ তো চায় না যে আমি মরে গিয়ে তোমারে বাঁচাই, নিজের সন্তানও কিন্তু মাকে বাঁচাতে চায় না। যেটা আমরা কোভিডে দেখেছি, যে অসুস্থ হয়েছে মা, সন্তান জঙ্গলে ফেলে এসছে, এটা আমরা দেখেছি। সো আবার যদি ভারতের উপরে চীনের দিকে যাই, আমরা দেখি যে চীনে 2 বছর আগে দেখলাম যে 2 মাস বন্যার পানি কমে নাই। তো ওগুলো কি মানুষ সৃষ্ট ছিল, মনুষ্য সৃষ্ট ছিল, অথবা এখন সেই দায়টা আপনি কাকে বলবেন? তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে এই দোষারোপের সংস্কৃতির মাধ্যমে একটি দেশকে অভিযুক্ত করে সস্তা জনপ্রিয়তা বা বাহবা পাওয়ার চেষ্টার চেয়ে আমি মনে করি যে সবসময় আমি এটা ভাবি যে আমি আমার করণীয়টা কতটুকু করেছি। সাইফুল ভাই খুব ক্রিয়েটিভ কিছু আলোচনা করেছেন, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করছি যে এটা ঠিক যে আমাদের নাব্যতা বা নদী খননের জন্য যে বিশাল একটি অঙ্ক বরাদ্দ দেওয়া হয়, যে প্রশ্নটি আপনি জনাব আরিফুল হককে করেছেন, যে সেটি কতটুকু কাজ হচ্ছে সেটাও আমাদের তদারকিটা বাড়ানো দরকার। বাট এটা যখন তদারকিটা বাড়ানো যাবে তাহলে কিন্তু আমার মনে হয় যে এই সমস্যাগুলো থেকে আমরা কিছুটা পরিত্রাণ পাবো। কিন্তু কখনোই এটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব না, কারণ দুনিয়ার দেশে দেশে কেউ কোনোদিন প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচতে পারেনি। কেন বলছি আপনাকে? ধরেন ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়া উন্নত বিশ্বের একটি দেশ, সেখানে যখন আপনার দাবানল তৈরি হয়, পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মাসের পর মাস জ্বলতে থাকে, কেউ বন্ধ করতে পারে না। সেখানে যখন আইস পড়তে থাকে তার আগের থেকে কিন্তু সমস্ত প্রস্তুতি নিয়ে সম্পন্ন করা হয়, কিন্তু দেখা যাচ্ছে তারপর আইসের মধ্যে আটকে আসে শত শত গাড়ি, হাজার হাজার গাড়ি, অথবা সেখানে আপনার মানুষের মৃত্যুটা, মানে এটা হচ্ছে প্রকৃতির অদম্য শক্তি। আবার আমি এটাকে প্রকৃতির শক্তি বলে সবকিছু প্রকৃতির হাতে ছেড়ে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকার লোকও না। বাট আমি সরলীকরণে বিশ্বাসী না, যে সহজে বলে দিলাম যে এটা মানুষ সৃষ্ট, এটা সরকারের ব্যর্থতা, এই কথাগুলো আমি বিশ্বাস করতে চাই না। তাহলে আপনার এই যে কয়দিন আগে সামান্য বৃষ্টি হলো ইউএইতে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে সমৃদ্ধ দেশ, সেখানে তো 1 সপ্তাহ কোনো ফ্লাইট থেকে ল্যান্ডও করে না, উঠতেও পারে না, তাই না? তো এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে যদি আমরা একটা সমালোচনা করি তাহলে বোধহয় সেখানে সরকারেরও সুযোগ থাকে, যেমনটি সাইফুল ভাই বললেন যে আমাদের নিজেদেরকে শুধরানোর, একই সাথে মানুষের মধ্যে একটা জাগরণ। যেমন ধরেন আমরা প্রতিবার বর্ষার সময় কি দেখি, সরকারের সমস্ত প্রচেষ্টা মাইকিং যে পাহাড়ে কেউ থাকবেন না, যেন পাহাড়ি জায়গা থেকে সবাই নেমে আসে, কিন্তু কেউ কি বাড়িঘর ছাড়ে না। এখন আপনি কী করবেন? বন্দুক ঠেকে নিয়ে আসবেন? আচ্ছা, আবার একই অবস্থা দেখেন যখন একটা টর্নেডো সিগন্যাল আসে, তখন সরকার থেকে মাইকিং করা হয়, সব ধরনের টেলিভিশন, পত্রিকা, আঞ্চলিক জায়গায় মাইকিং,
একেবারে ফাটিয়ে দেওয়া হয় যে আপনারা সবাই আশ্রয়কেন্দ্রে চলে আসেন, কিন্তু কেউ নিজের আদি বসত ছেড়ে আশ্রয়কেন্দ্রে আসতে চায় না। এই সংকটগুলো তো বাস্তব উচিত। আমার মনে হয় এইগুলো মাথায় রেখে যদি আমরা আলোচনাটা নির্মোহ জায়গা থেকে করি, তাহলে এখান থেকে একটা ফ্রুটফুল রেজাল্ট আসতে পারে। যে আমরা সম্ভবত জনাব আরিফুল হক চৌধুরীকে এখন পাচ্ছি। একটু আপনার কাছে জানতে চাইছিলাম আমি এর আগের বার যে 2009 থেকে 23 সালের এই কয় বছরে 1078 কোটি টাকা ব্যয় করার খবর পাওয়া গেছে সিলেট সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনে। আপনিও 10 বছর দায়িত্বে ছিলেন, যে সময়টার কথা বলছিলাম সেই সময় কতটা জলাবদ্ধতা নিরসন হয়েছে? আসলে খুব একটা তো দৃশ্যমান নয়। আসসালামু আলাইকুম। আসলে আপনার কথাগুলো আমি খুবই অস্পষ্ট, তারপরেও যেটুকু শুনেছি তার উত্তরে আমি এটুকু বলতে, আলোচকদের কোনো বক্তব্যই আমি শুনি নাই। কিন্তু আমি যে 10 বছর মেয়র ছিলাম, আপনি যেটা বলছেন, এবং 178 কোটি টাকা আমাদের কাছে দেওয়া হয়েছিল বলে বলা হয়েছে, এটা কিন্তু 3টা ফেজে দেওয়া হয়েছে। এবং আমি 2009 সালে 206 কোটি টাকা দেওয়া হয়েছিল আমাদের প্রাক্তন যিনি মেয়র ছিলেন তার সময়ে, আমাদের সাবেক অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মুহিত। পরবর্তীতে আমি যখন দায়িত্ব নিলাম তখন আমাদেরকে 80% জিওবি এবং 20% আপনার সিটি কর্পোরেশন থেকে দিয়ে এই 120 কোটি 1228 কোটি টাকা আমাদেরকে প্রজেক্ট দেওয়া হয়। এটা কিন্তু জলাশয়, জলাবদ্ধতা এবং অবকাঠামো, এবং এখন পর্যন্ত 3টা পুরো ফেজের টাকা এখনো আসে নাই, এক। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে মূল বিষয়টা থেকে এড়িয়ে এখন 178 কোটি টাকার কথা বলা হয়েছে। এটা ফেজ বাই ফেজ বিভিন্ন ধরনের আপনার প্রজেক্টের এগেনস্টে আছে, এবং যেটা ছিল এটা চলমান এবং এটা এখনো কাজ চলছে। বাস্তবতা ভিন্ন। সিলেটের যে বন্যা হচ্ছে প্রতি বছরে এবং হয়ে পড়লেই এখন যেটা হচ্ছে সেটা মানুষ সৃষ্ট। কারণ আপনি যখন প্রকৃতির বিরুদ্ধে অবস্থান নেবেন, প্রকৃতি তখন আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। আপনি দেখেন সিলেটের প্রথমত চেরাপুঞ্জির পাশে আমাদের অবস্থান, এবং সিলেটের এই মেঘালয়, আসামে যখন অতিবৃষ্টি হয় তখনই এটার জলগুলো আমাদের দেশে এসে ঢুকে, এবং সেই সময় দেখা যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এগুলা সুইচ গেট ছেড়ে দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের 3টি রাস্তা করা হয়েছে, যেমন এটা মিঠামইন যেটা, সেই রাস্তার কারণে আমাদের একটা প্রতিবন্ধকতা। আবার সিলেটে বঙ্গবন্ধু ন্যাশনাল হাইডিং পার্ক হয়ে কোম্পানিগঞ্জে এটা রাস্তা করেছেন, সেটা তো আপনার ওই চ্যানেলগুলো রাখা হয় নাই। তৃতীয়ত আপনার এই ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাইল থেকে আরেকটা রাস্তা নিয়ে বাদ দিয়েছেন। এইভাবে প্রতিটি হাওর গুলো, এবং সিলেটের বাগা এলাকা থেকে শুরু করে টুয়ার্ডস জাফলং পর্যন্ত 6টি হাওরকে আপনারা ভরাট করে দিয়ে সেখানে বড় বড় মানে সংস্থাগুলো অফিস হলো, পানি যাওয়ার চ্যানেল রাখা হলো না। এবং এই জন্য, এবং গত 100 থেকে 150 বছরের মধ্যে আমরা বারবার চিৎকার করেও আমাদের এখানে নদী খনন করা হলো না। এবং সিটি কর্পোরেশনের ভিতরে যেটুকু অংশ আমরা এনক্রোচমেন্ট ছিল সেটা উদ্ধার করে নিয়ে আসলাম, কিন্তু ছড়ার মালিক হচ্ছে জেলা প্রশাসক। এখনো অনেক ছড়ার উপর ওনারা লিজ দিয়ে বসে আছেন। ছড়াগুলোর নৈবতা সেখান থেকে আমরা এখনো মানে অবস্ট্রাকশন গুলো তুলে দিতে পারি নাই। পাশাপাশি আপনি সিলেট অঞ্চলের বন্যা এবং যেখানে অ্যালার্মিং আছে আপনার ভূমিকম্পের জন্য, আমি গত বন্যার সময় মাননীয় প্রধানমন্ত্রী আসছিলেন, তৎকালীন আমরা প্রয়াত প্রফেসর জামিল রোজদার সাহেবের সহ একটা টিমের মাধ্যমে একটা ফিজিবিলিটি, আপনি বলতে চাইছেন যে সিলেটের বাইরে অন্যান্য অনেকগুলো কারণ রয়েছে, মানে শহর রক্ষা বাদ দিতে হবে, নদী খনন করতে হবে, এবং এটা একা সিটি কর্পোরেশনের টেরিটরির বাইরে যায় আসে পানিগুলো, এটা সিটির বাইরে থেকেও আসে, এবং আমাদের এই পানির সঙ্গে অনেকগুলো। আচ্ছা, সিটির কাজগুলো কি ঠিকমতো হয়েছে? আমি একটি লাইনে আপনার উত্তরটা নিয়ে আবার একটু বিরতিতে যেতে চাই। আমি একটু ছোট, আমরা যখন বন্যা হয় আপনি সম্ভবত শুনতে পারেন, আমি আবার আপনার আলোচনায় ফিরবো, আপনার কাছে আমি আবারও ফিরবো, একটু বিরতি নিয়ে আসতে হচ্ছে। এই আলোচনায় আমরা একটু ফিরতে চাই। ডক্টর তুহিন ওয়াদুদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই সমস্যাগুলোর কথা আপনি বলছিলেন
কেউ কেউ বলছেন যে যেটি নিয়ে এরই মধ্যে আলোচনাও এসছে যে ভারত থেকে বিভিন্ন সময় পানি ছেড়ে দেওয়া হয়, তাদের ওখানে বন্যা হলে তারা ছাড়বেন, সেটিও একটি ঠিক। তিস্তা চুক্তি নিয়ে বেশ আলোচনা চলছিল বা আলোচনা অনেকদিন ধরেই হচ্ছিল। এই চুক্তিগুলো যদি হয় তাহলে কি এই যে অভিন্ন 57টি নদীর বিষয় নিয়েও আপনারা অনেক সময় কথা বলছেন, এই পানির হিস্যা বুঝে পেলে কি মনে হচ্ছে যে বন্যার এই সাফারিংস কি কোনো অংশে কমবে? ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো 2011 সালে সেপ্টেম্বর মাসে তিস্তার পানি বন্টন চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ছিল। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় এলেন না বলে তিস্তার পানি বন্টন চুক্তি হলো। এই যে তিস্তার পানি বন্টন চুক্তি করা হলো না, তারপর 2014 সালে কিন্তু ভারত একতরফা পানি প্রত্যাহার শুরু করে দিয়েছে। বাস্তবতা কি দাঁড়ালো? 2011 সালে যেখানে আমাদের ন্যায্য হিস্যার ভিত্তিতে পানি পাওয়ার কথা, সেটা আমরা পেলাম না। 2014 সাল থেকে একতরফা পানি প্রত্যাহার শুরু হলো। আমাদের এখানে শুষ্ক মৌসুমে 65,000 হেক্টর জমিতে চাষাবাদ করা সম্ভব হতো, সেটা কোনো কোনো বছর 8-10 হাজার হেক্টর জমিতে নেমে এলো। ফলে এই পানি আর আমরা পেলাম না। 2016-17 সালের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, তিনি বললেন তিস্তার পানি বন্টন চুক্তি হবে। সবাই শুধু বলছে হবে। 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা নদীতে একটা সমীক্ষা করিয়েছেন। তাতে দেখা যায় যে 8,500 কোটি টাকা ব্যয় করলে একটা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব, যার ভেতর দিয়ে তিস্তার ভাঙন এবং বন্যা দুইয়ে রোধ করা সম্ভব। কিন্তু আমরা দেখলাম 2016 সালে 8,500 কোটি টাকা প্রয়োজন ছিল, সেই 8,500 কোটি টাকা এখানে দেওয়া হলো না, না দিয়ে এটার জন্য ঋণ খোঁজা হলো। সারা দেশে 3 লক্ষ কোটি টাকার বেশি দিয়ে 10টা মেগা প্রকল্প চলছে। আমরা মনে করি বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। কারণ হচ্ছে যে এখানে যে ভাঙন আর বন্যায় যে ক্ষতি হয়, এই ক্ষতির পরিমাণ কিন্তু আমাদের ওই 3 লাখ কোটি টাকা ব্যয়ে যে যে সমস্ত মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তার চেয়ে কোনো অংশেই কম নয়। এখন ধরা যাক যে এই টাকা দেওয়া হলো না, আমরা অতি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদে বলতে শুনেছি, সেখানে বলা হলো যে তিস্তা মহাপরিকল্পনার জন্য টাকার কথা হয়েছে চীনের সঙ্গে, আরো অধিকতর সমীক্ষার কাজ চলছে। আগামীকাল অর্থাৎ শনিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে যাবেন। আমরা মনে করি যে যা চুক্তি হোক, যা সমঝোতা সই হোক না কেন, তিস্তা মহাপরিকল্পনা এবং তিস্তা চুক্তির বিষয়টা নিশ্চয়ই সামনে আসা উচিত এই কারণে যে তিস্তা যদি চুক্তি হয়, দেখুন এখন কি হয়, তিস্তায় যখন একদম পানি থাকে না তখন তিস্তায় প্রচুর চাষাবাদ হয় মেশিন নামে, তলদেশ একদম, ধরুন যখন আলু চাষাবাদ হয়, আলু তুলে নিয়ে আলুর সমস্ত ডালপালাগুলো রেখে দেওয়া হয়। ধান চাষ হয়, ধান কেটে নিয়ে যাওয়া হয়, সমস্ত নাড়া বা খড় সবগুলো পানিতে পড়ে থাকে। এরকম যখন সবকিছু পড়ে থাকে তখন তো এখানে আইনুনিশাত স্যার আছেন, তখন তো নদীর তলদেশের স্বাভাবিক বৈশিষ্ট্যটা ঠিক থাকে না। ফলে পানি যখন ছেড়ে দেওয়া হয়, পানি ছেড়ে দিলেই যে গভীর করে চলে যাবে সেটি আর যায় না, নতুন করে এসে আবার পলি এখানে জমা হয়। গত বছর সিকিমে যেই ভাঙন হয়েছে, ভেঙে যেই বন্যা হয়েছে, সড়ক ভেঙে বাঁধ ভেঙে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রতি বছর অক্টোবর, নভেম্বর কিংবা ডিসেম্বর মাসের মধ্যে তিস্তার পানি টলটলে হয়, স্বচ্ছ হয়। কিন্তু এবছর আমরা দেখেছি যে মার্চ মাস পর্যন্ত পানি খোলা ছিল। যে আমি বুঝতে পারছি আপনি চুক্তির উপরে গুরুত্ব আরোপ করছেন। আমি আবারও আপনার কাছে ফিরবো, একটু স্টুডিওর বাইরে থেকে আরেকটু ঘুরে আসতে চাই। জনাব আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি, প্রধানমন্ত্রীর সফরে আমরা এখন পর্যন্ত পররাষ্ট্র সচিবের কাছ থেকে যতটুকু জানলাম তাতে তিস্তা নিয়ে খুব একটা সুখবর মিলছে না। তবে বিভিন্নভাবে জানা যাচ্ছে যে গঙ্গা চুক্তি নবায়নের ক্ষেত্রে সুখবর হয়তো মিলতেও পারে। যদি সেটি হয় তাহলে কি সমাধান হচ্ছে বলে মনে হচ্ছে, গঙ্গা চুক্তিও যদি কন্টিনিউয়াস থাকে? জনাব আরিফুল হক চৌধুরী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা যতদূর জেনেছি যে তিস্তা চুক্তি নিয়ে এবার খুব একটা সুখবর হয়তো পাওয়া যাবে না, তবে গঙ্গা চুক্তি নিয়ে কিছুটা সুখবর পাওয়া যেতেও পারে। আপনি আশাবাদী কিনা? আমি মনে করি
আনমিউট করতে হবে। বাস্তবায়ন, তাহলে আমরা বন্যা থেকে আমরা আশাবাদী এটা বাস্তবায়ন হলেই আমরা বিশ্বাস করি যে আমাদের বন্যা থেকে আমরা ত্রাণ পাবো। না, তিস্তা নিয়ে খুব একটা সুখবর নেই, গঙ্গার কথা বলছি, যে গঙ্গা চুক্তি হয়তো নবায়ন হতে পারে, সেটি নিয়ে আলোচনা হতে পারে। আমি জানতে চাচ্ছিলাম যে তিস্তা নিয়ে সুখবর নেই, কিন্তু গঙ্গা চুক্তি নিয়ে সুখবর হয়তো আসতে পারে নবায়নের বিষয়ে। আমি আপনার কথাটা পুরো শুনতে পাচ্ছি না, একটু যদি জোরে বলেন। যে আমরা সম্ভবত আপনি তিস্তা চুক্তি হতে পারে এমনটি ভেবে নিয়েছেন, আমরা একটু নেটওয়ার্ক সমস্যার জন্য তা শুনতে পাচ্ছিলাম না। একটু আমরা স্টুডিওতে ফিরে আসতে চাই, আমরা একটু যেতে চাই জনাব সাইফুল হক, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে যেটি নিয়ে আলোচনা আসলে হচ্ছিল তিস্তা চুক্তি নিয়ে বা এই যে ভারতের পানি বন্টন নিয়ে, আমরা দেখছি যে আসলে দিন শেষে আমরা ভারতকে বন্ধুত্বপূর্ণ দেশ বলছি, হ্যাঁ তাদের বিপদে পড়লে তারাও পানি আটকে রাখবেন না, এটিও একটি বাস্তব সত্যি যেটি বলছিলেন। কিন্তু তিস্তা চুক্তি আমরা এতদিনেও করতে পারলাম না, এখন পর্যন্ত সুখবর নেই, আলোচনায় আসবে বলে মনে হচ্ছে না। এটিকে আপনি কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিচার করবেন? প্রথম হচ্ছে যে আমরা তিস্তা চুক্তি না করতে তো পারার এটাই প্রথমত এটা একটা ভারতের অভ্যন্তরীণ যে রাজনীতি তার একটা বলি হয়েছে। ভারতের সাথে আমাদের যে তিস্তার অভিন্ন নদীর পানি প্রবাহে আমাদের যে ন্যায্য হিস্সাটা না পাওয়া, যেটাকে বাস্তবে ঝুলিয়ে রাখা হয়েছে, এটা তো ভারতের কোনো দয়া দাক্ষিণ্যের কোনো বিষয় না, কোনো অনুগ্রহ করার বিষয় না। যখন আন্তর্জাতিক নদীর পানি প্রবাহের উপরে যেসব দেশের উপর দিয়ে গেছে আইন আছে, আন্তর্জাতিক বিধিবিধান আছে, কিভাবে পানির বিভিন্ন প্রতিবেশী দেশ অঞ্চল কিভাবে তারা পানির উপরে তারা পাবে। এত বাস্তবে যেটা তুহিন বলার চেষ্টা করলেন, গোটা তিস্তা যে অববাহিকা কয়েকটা জেলার উপর দিয়ে যেটা গেছে, এটা বাংলাদেশের আমার কৃষি, আমার গ্রামীণ অর্থনীতি শুধুমাত্র ওই কয়েকটি জেলা না, যার সঙ্গে গোটা উত্তরাঞ্চল এবং যার সঙ্গে যুক্ত। ফলে এটা প্রথমত ভারত এটাকে যে পরিমাণ এটাকে আমলে নেওয়া দরকার, বাংলাদেশের দিক থেকে যে অগ্রাধিকারের কথাটা বিবেচনায় রেখে সেই ডিপ্লোম্যাটিক চাপটা ভারতের উপরে দুর্ভাগ্যজনকভাবে আমরা তৈরি করতে পারিনি। আমি প্রায় বলি ট্রানজিটের মতন গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ছিল একমাত্র হাতের পাঁচ আমাদের ডিপ্লোম্যাটিক বার্গেনিংয়ের জন্য, দর কষাকষি করবার জন্য, সেটাকে প্রায় কোনো বিশেষ কোনো মনোযোগ ছাড়াই একতরফাভাবে ট্রানজিট আমরা দিয়ে দিয়েছি। এটা তো একটা দর কষাকষির ব্যাপার, বার্গেনিংয়ের প্রশ্ন, দেনা পাওয়ানোর প্রশ্ন আছে। আরেকটা আপনি খেয়াল করবেন, ভারত আমাদের কিছু কিছু দ্বিপাক্ষিক সংকটের সমাধান হয়েছে, কিন্তু আমরা যে তিস্তা অভিন্ন নদীর পানি প্রবাহের উপরে আমাদের যে ন্যায্য হিস্সা, সীমান্তে যে বর্বরচিত যে হত্যাকাণ্ড বিএসএফ যেটা ঘটে, এগুলো কেন্দ্র করে আমাদের বাণিজ্যের ভারসাম্যের যে ঘাটতি, আমরা কিন্তু ভারতের নিরাপত্তা ইস্যু থেকে শুরু করে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটগুলো আমরা কিন্তু সমাধান করে একভাবে দিয়েছি। এটার জন্য অনেকটা তারা চাওয়ার আগে আমরা কিন্তু দিয়েছি। কিন্তু বাংলাদেশ তার অর্থনীতির জন্য, তার অস্তিত্বের জন্য যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে পানির প্রশ্নটা, সেটা এ পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছে। বাংলাদেশ এটার জন্য যে পরিমাণ রাজনৈতিকভাবে প্রতিবেশী দেশের উপরে আমাদের যে চাপটা তৈরি করবার বিষয়, আমার যে ধারণা হয়েছে সেই প্রয়োজনীয় চাপটা আমরা তৈরি করতে পারিনি। আর ভারত একটা সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশের এই সমস্যাগুলো সমাধান করার ব্যাপারে ভারতের যে ঐকান্তিক মনোভাব দরকার ছিল, এ পর্যন্ত সেটা আমরা লক্ষ্য করিনি। একটু আগে আপনি যেটা বললেন পররাষ্ট্র সচিবের উদ্ধৃতি দিয়ে, এবারও সম্ভবত তিস্তা চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে না। গঙ্গা, এটার হয়তো চুক্তিটা পুনর্নবায়নের ব্যাপারে হয়তো একটা আলোচনা যেটা দাবে। এটা নবায়ন হলেই আমাদের সংকট সমাধান হবে, এটা মনে করবার একেবারে কোনো কারণ নেই। আর চুক্তি করলেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে চুক্তির শর্ত অনুসারে, বিশেষ করে শুকনো মৌসুমে বাংলাদেশ কিন্তু তার পানিটা পাচ্ছে না। এবং যেটা একটু আগে তুহিন ওয়াদুদ যেটা বললেন, তারা কিন্তু শুকনো মৌসুমে তারা কিন্তু ওখান থেকে তারা বিভিন্ন ক্যানেল দিয়ে তারা কিন্তু পানিটা একতরফাভাবে পানি কিন্তু সেখানে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। আমরা গতবার আগরতলায় ত্রিপুরার খাদ্য পানি সংকট সমাধানের জন্য ফেনী নদীর আমরা কিন্তু সেখানে একটা চুক্তি করে এসেছি,
মানে এর আগে প্রধানমন্ত্রী যখন গিয়েছিলেন। কিন্তু এবারও কিন্তু, এবং আমি দেখছি যে তিস্তা কবে নাগাদ হবে আমি এখনো পর্যন্ত সেটা আমি কিন্তু বলতে পারবো না। আমি মনে করি এক্ষেত্রে ভারত খুব দুর্ভাগ্যজনকভাবে কোনো সৎ প্রতিবেশীর প্রমাণ এসব ক্ষেত্রে ভারত এখনো পর্যন্ত রাখতে পারেনি। আর আমরা এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করতে যে স্বাধীন জাতিরাষ্ট্র হিসেবে ভারতের উপরে রাজনৈতিক নৈতিক বা আমাদের এই বিশাল একটা 17-18 কোটি মানুষের দেশ, 56,000 বর্গমাইল, যে পানির সাথে আমাদের অস্তিত্ব ভবিষ্যৎটা যুক্ত, এটাকে আমরা অগ্রাধিকারের মধ্য দিয়ে তাদের কানে যে পানিটা ঢুকানো, এটা ছাড়া তোমার সাথে আমার সংকটেরগুলো সমাধানটা হবে না। এই জায়গাটা আমাদের এজেন্ডাগুলো আলোচনার সময় প্রায় টেবিলের নিচে থাকে, মানে করতে করতে তখন এটার জন্য আর সময়টা থাকে না। সুতরাং এটাকে সমাধান করা দরকার। আমি এখন একটা ইতিবাচক একটা প্রস্তাব যেটা করতে চাই, এবার প্রধানমন্ত্রী যে কতখানি করতে পারবেন আমি খুব নিশ্চিত না। আমি দেখলাম যে অর্থনৈতিক অন্যান্য বিষয়গুলো তার প্রায়োরিটির ভেতরে আছে। আপনি একটু আগে বলছিলেন যেটা যে তিস্তা নিয়ে যে মহাপরিকল্পনা, যেটা বাস্তব আমি মনে করি ভারতের সাথে আমরা তো যুদ্ধ করতে চাই না, সৎ প্রতিবেশীর সম্পর্ক রেখে আমি বসবাসটা করতে চাই। তাহলে সমতা, ন্যায্যতা, ইন্টারন্যাশনাল ল অনুসারে আমার, কারণ আমি যদি বিপন্ন হই ভারত যে খুব ভালো থাকবে এমন তো মনে করার কোনো কারণ নেই। ফলে গোটার পানি সম্পদ মিলে ভারত, নেপাল, বাংলাদেশ মিলে এমনকি ভুটানকে যুক্ত করে এমনকি একটা আঞ্চলিক মহাপরিকল্পনাও তৈরি করা যায় কিনা, আমার পানি সংরক্ষণ থেকে শুরু করে প্রতিটা আমার কিউসেকে পানির ন্যায্য ব্যবহার যাতে আমরা করতে পারি। আজকে না কালকে দেখবেন 20-30 বছর 50 বছর হলেও এই পানির ব্যাপারে এই মহাপরিকল্পনা ছাড়া এই অঞ্চলের দেশগুলো কিন্তু বাস্তবে কিন্তু এগোতে পারবে না। তো সেটা যাওয়া দরকার। জনাব আমিনুল ইসলাম, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইছি, যেটি নিয়ে সাইফুল বলছিলেন যে এটি টেবিলের নিচে থাকে, আসলে কি মানে আমরা তিস্তা নিয়ে ওই অর্থে কি অতটা গুরুত্ব দিয়ে দাবি করছি, নাকি যে আসলে রাজনৈতিক সহায়তা চাইতে গিয়ে এটিকে আমরা অতটা গুরুত্বই দিচ্ছি না? না, আমি সাইফুল ভাই যেমনটি বললেন আমি তার সাথে কোনোভাবে একমত না। বরঞ্চ আপনি যদি 75 পরবর্তী আওয়ামী লীগ বাদ দিয়ে অন্যান্য শাসনামলের দিকে তাকান তাহলে দেখবেন যে নতজানু পররাষ্ট্রনীতি কী এবং কত প্রকার কী কী এটা তারা দেখিয়েছে। তার বিপরীতে আওয়ামী লীগ ভারত থেকে সুসম্পর্ক বজায় রেখে যা যা আদায় করেছে এটাকে কোনোভাবে আপনি নতজানু পররাষ্ট্রনীতি বলতে পারবেন না। আমি যদি একটু পেছনে ফিরি, যে একটা এক্সাম্পল আমাকে দিতে হচ্ছে, এক সময় আমাদেরই দেশ ছিল, আমাদেরই দেশের অংশ পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙামাটি। সেখানে দুপুর 3টার পরে কেউ যেতেও পারতো না, আসতেও পারতো না। 96-এ বঙ্গবন্ধু কন্যা ক্ষমতা আসার পরে প্রথম সেখানে আমরা শান্তি চুক্তি করলাম এবং সেটি ভারত আমাদেরকে সর্বাত্মক সহায়তা করেছিল। সেটা নিশ্চয় নতজানু পররাষ্ট্রনীতির কারণে নয়। এবং এর আগে বঙ্গবন্ধুর পরে জিয়াউর রহমান গঙ্গার পানি চুক্তির একটি করেছিলেন 30,000 কিউসেক, এবং সেটি কখনো বাংলাদেশ পায়নি। তারপরে বেগম যে ক্ষমতা আসলেন 91-এ, তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি গঙ্গা চুক্তির কী করলেন, তিনি বলেছিলেন যে আমি ভুলে গিয়েছিলাম। সে জায়গায় 96-এ যখন বঙ্গবন্ধু কন্যা ভারত গেলেন, বেগম যে দাবি করেছিলেন 30,000 কিউসেকের কম হলে সেই চুক্তি আমরা মানব না, কিন্তু বঙ্গবন্ধু কন্যা গিয়ে তার সাহসিক এবং সার্বভৌম সিদ্ধান্তের কারণে আমরা 35,000 কিউসেক পানির গঙ্গা চুক্তি সম্পাদন করেছিলাম। এবং আমি কথা বললে অনেক লম্বা কথা বলা যায়, সমুদ্র সীমানা বিজয় এবং আন্তর্জাতিক টেরিটরিতে গিয়ে আমরা যদি নতজানু থাকতাম ভারতের প্রতি, তাহলে নিশ্চয়ই আমরা সমুদ্র সীমার জন্য আন্তর্জাতিক আদালতে যেতাম না। এটাকে আমরা ইভিনিং আমরা ওভারলুক করতাম। এবং সর্বোপরি 68 বছরের যে অমীমাংসিত ছিটমহল চুক্তি, তো আমরা যদি ভারতের প্রতি নতজানু হতাম অথবা ভারতও যদি আমাদের কোনো দাবি না মানত, আমাদের যদি সৎ প্রতিবেশী না হতো, তাহলে 68 বছরের এই ছিটমহল চুক্তি বা সীমান্ত সমস্যার সমাধান হতো না। সুতরাং এখন আমি মনে করি সব কিছুতেই এইভাবে নতজানু পররাষ্ট্রনীতি এই কথা বলে অথবা ভারতের প্রভুসুলভ আচরণ এই কথা বলে সম্পর্কটার মধ্যে তিক্ততা সৃষ্টি যারা করতে চায় তারাই মূলত আমাদের এই সম্পর্কটা, এই সমস্যাগুলোকে জিয়ে রাখতে চায়। আমি যেটা মনে করি, বাট এটাও সত্য উনি যেটা বলেছেন যে তিস্তা চুক্তির যে সংকটগুলো আমরা অতিক্রম করছি তার পেছনে ভারতের আভ্যন্তরীণ রাজনীতিটা অনেক বড় নিয়ামক ভূমিকা পালন করছে। এই জায়গায় কিন্তু আমরা বসে নেই। বাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি
আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু কন্যা সরকারের নেতৃত্বে যখন আমরা ভারতের সাথে একে একে অনেকগুলো অমীমাংসিত বিষয়কে মীমাংসা করেছি, এবং এখানেও একটা মীমাংসা আসবেই। এবং একই সাথে আমি যেটা মনে করি, শুধু ভারতের উপর ভরসা না রেখে বঙ্গবন্ধু কন্যা এখন যে বিষয়টা ভাবছেন, যেটা একটু আগে ডক্টর তুহিন ওয়াদুদ সাহেব বললেন, যে তিস্তা ব্যারেজের প্রকল্পটা নতুনভাবে নেওয়ার, আমার মনে হয় উনি এবার ভারত সফর শেষে এসে ওই জায়গাটা উনি কনসেন্ট্রেট করবেন, যাতে আমরা বর্ষার সময় পানিগুলো ধরে রেখে আমাদের প্রয়োজনে পানিগুলো কাজে লাগাতে পারি। কারণ আমরা তো আরেক দেশের মুখাপেক্ষি হয়ে বসে থাকার দরকার নেই। সেই জায়গাটাও যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে হয়তো আমাদের অনেকগুলো সংকট এখান থেকে উত্তরণ ঘটাতে পারবো বলে আমি মনে করি। মানে তিস্তা চুক্তির থেকে একেবারে আশা ছেড়ে দিন। আমি বলছি কি, যেভাবে আমরা প্রতিবেশীর সাথে বিরাজমান অসংখ্য সংকটগুলোকে সমাধান করেছি এবং শান্তিপূর্ণভাবে ইমপ্লিমেন্ট করেছি, তিস্তা চুক্তি সেটা হবে। কিন্তু আমি শুধু, যেহেতু এটা ভারতের আভ্যন্তরীণ রাজনীতি একটা বড় ফ্যাক্টর, সুতরাং তার আশায় বসে না থেকে আমার নিজের পায়ে একটা ব্যবস্থা আপনারা রাখবো, সেটাই বলছি। আমি সমাধান হবে না সেটা একবারের জন্য বলছি না। বাট এখানে আমি খুব স্পষ্ট করে বলে দিতে চাই, আওয়ামী লীগ সরকারের, বঙ্গবন্ধু কন্যা সরকারের কোনো ধরনের নতজানু বিষয় মেন্টালিটি আমাদের মধ্যে নাই। ফিরতে চাই মূল আলোচনায় একটু স্টুডিওর বাইরে থেকে এবারও, যে ডক্টর তুহিন ওয়াদুদ, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি, যমুনা টেলিভিশনের একটি প্রতিবেদনে একজন আবহাওয়াবিদ মন্তব্য করেছেন এমন, যে থেমে থেমে যে উজান থেকে পানি আসছে, এটিও আমাদের দেশের এই অঞ্চলের নদীগুলোর নাব্যতা নষ্টের পেছনে একটি কারণ, কারণ থেমে থেমে পানি আসার কারণে পলি জমে যাচ্ছে। একটু আপনার মতামত জানতে চাইছি। আচ্ছা, ধন্যবাদ। থেমে থেমে পানি আসার ক্ষেত্রে যে ঘটনা ঘটছে সেটা হলো যে একবার পানি যখন খুব স্লো আসে তখন পানিতে পলিটা জমে যায়, এই কথা ঠিক। কিন্তু এর চেয়েও বেশি ঠিক যখন ভারত পানি আটকে দেয় এবং একদমই পানি ছাড়ে না, এটা আরো বিপদ। ছেড়ে ছেড়ে পানি দিলেও তো বলতে পারি যে পানি চলতে থাকে। আপনারা একটু অবাক হবেন জেনে যে ভারত কি করে। ভারত যেটা করে, ধরুন যে একেবারেই পানি আটকে দেয়, ধরুন ভাটিতে কোনো পানি নেই, কোনো রকম বলা বলি নেই, কোনো রকম আলোচনা নেই, বজলডোবায় যখন সমস্ত বাঁধ একসঙ্গে খুলে দেয়, তখন এখানে যেই বন্যাটা হয়, এই বন্যায় নদীর উপরে যত চাষাবাদ থাকে সবকিছুকে ভাসিয়ে নিয়ে যায়, প্রচুর বাড়ি ঘর ডুবে যায়। এবং এখানে যে তিস্তা নদীর একটা চরিত্র, এটা একটা ভিন্ন চরিত্র। একজন আলোচক বলছিলেন যে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে আমাদের পানি বন্টন, পানি পাওয়া মানে বিঘ্ন হচ্ছে, এই কথাটা ঠিক না। ঠিক না এই কারণে যে 2011 সালে যখন তিস্তার পানি বন্টন চুক্তি যে বছর চূড়ান্ত হওয়ার কথা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আসেন নাই বলে হয় নাই, ঠিক ওই বছরই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে প্রচুর টাকা দিয়েছে সেচ প্রকল্প বৃদ্ধি করবার জন্য। আপনারা জানেন যে তিস্তা নদীর পানি বিহারের মেসি নদীতে নেওয়া হয়। আরো ভয়াবহ খবর দিচ্ছি আমি, সেটা হচ্ছে যে নতুন ক্যানেল খুঁড়ে জলঢাকা, অর্থাৎ ধরলা যে নদীকে বলি, ধরলা নদীর পানি এখন প্রত্যাহার করবে, সেই খনন প্রায় সম্পূর্ণ করে ফেলেছে। যদি ধরলা নদীর পানি ভারত সরিয়ে নেয়, তাহলে সানিয়াজান, রত্নাই, মালদাহা, সতী, স্বর্ণামতী, ভেটেশ্বর, এগুলো সব নদী এখন সংকটের মধ্যে পড়বে। অর্থাৎ আমরা তাদের অভ্যন্তরীণ রাজনীতির কথা মাথায় রেখে পানি চাইবো না, এটা হতে পারে না। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে একটা সমাধানে আসবেন, কিন্তু এই সমাধানে আসার আগে ভারতে যে নিজস্ব ব্যবস্থাপনায় পানির প্রয়োজনীয়তা তৈরি হচ্ছে, সেই প্রয়োজনীয়তা কি করে বন্ধ করা যাবে। যে আমরা একটু আবারও, যেহেতু সময় কম, আমরা একটু আপনার সুযোগ পেলে নিশ্চয়ই আবারও আপনার কাছে আসার চেষ্টা করবো। একটু জনাব সাইফুল হক, আপনার কাছ থেকে জানতে চাইছি যে প্রধানমন্ত্রীর যে সফর, সেখানে এই যে এখন বানভাসী মানুষের কষ্ট, এই বিষয়গুলো নিয়ে কতটা আলোচনা হবে বলে মনে করছেন, যেহেতু একটি আন্তর্জাতিক একটি বিষয়, অর্থাৎ দুই দেশের সম্পর্কের বিষয় জড়িত। আমি প্রধানমন্ত্রীর এবারকার দিল্লি সফরের এজেন্ডা, যেটা আমি ঢাকার বাইরে ছিলাম, আজকে আমি একটু আগে মাত্র ঢাকায় ফিরেছি, আমি গাড়িতে আসতে আসতে যেটুকু বিভিন্ন অনলাইনে দেখছিলাম, সেখানে এই প্রসঙ্গটা খুব বড় আলোচনার বিষয় আছে এটা আমার কাছে মনে হয়নি। ফলে এবারও সম্ভবত এটা আলোচনার পেছনে থাকবে। বাংলাদেশকে সম্ভবত এবারও শুধু আশ্বাসের উপরে খানিকটা নির্ভর করতে হবে, যে আমরা দেখছি, যেটা তুহিন ওয়াদুদ যেটা বললেন, যে আমি কথাটা একটু পরিষ্কার করতে চাই,
ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কথাটা বলে এটা একটা অজুহাত দাঁড় করিয়ে এটা একটা বড় কারণ ভারতের কেন্দ্রীয় সরকার এ পর্যন্ত বাংলাদেশের ন্যায্য হিস্সা তারা যে দেয়নি। বাংলাদেশ তো চুক্তি করবে মমতা ব্যানার্জির সাথে না, বাংলাদেশ চুক্তি করবে দিল্লিতে ভারতের যে কেন্দ্রীয় সরকার তার সাথে করবে। এবং ইতিমধ্যে যেটা উনি সঠিকভাবে বললেন, পশ্চিমবঙ্গের এই পানি কেন্দ্র করে উন্নয়নের জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার থেকে তাদের চাহিদা মতন টাকা সেখানে বরাদ্দ করা হয়েছে। সুতরাং এখানে এসে ভারত কিভাবে করবে সেটা ভারতের বিষয়। এখন অনন্তকাল সুতরাং এই কথা বলে আমার তিস্তা চুক্তি হবে না, সুতরাং এটা গ্রহণ করবার সেখানে কোনো কারণ নাই। আমি যেটা মনে করি যে গঙ্গার ব্যাপারে যেটা আপনি বললেন, চুক্তিটা কি হচ্ছে তার উপরে মন্তব্য, নিশ্চয়ই আমরা এই চুক্তিগুলো দরকার, কিন্তু চুক্তিগুলো ন্যায্যভাবে হওয়া দরকার। বাংলাদেশে সত্যি সত্যি আমাদের পানির আমাদের যেটা প্রয়োজন বা পানির সামগ্রিক প্রবাহ যেটা আছে আইন অনুসারে আমাদের যে হিস্সা সেটা নিশ্চিত হচ্ছে কিনা, তিস্তার ব্যাপারে এবার চুক্তি না হলেও সুনির্দিষ্ট দিনক্ষণ যাতে ঠিকঠাক করে আসেন এটুকু নিশ্চয়ই আমরা চাইব। আর আঞ্চলিক পানি ব্যবস্থাপনার ব্যাপারে ভারত এবং চীনের যে এক ধরনের দ্বৈরথ যেটা চলছে সেই সংকট কিভাবে সমাধান করবে সেদিকে নিশ্চয়ই একটা বড় মনোযোগ থাকবে আমাদের। আবার একটু স্টুডিওর বাইরে থেকে জনাব আরিফুল হক চৌধুরী, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি, যেহেতু বাংলাদেশের সাথে ভারতের খাদ্য, পানি, বন্যা, খরা সহ অনেকগুলো বিষয় আসলে জড়িত, সেই ক্ষেত্রে বিএনপি শীর্ষ একটি রাজনৈতিক দল হিসাবে কিভাবে সমাধান চায়? বন্ধুত্বতার মাধ্যমে নাকি বৈরিতার মাধ্যমে? পার্শ্ববর্তী দেশের সঙ্গে বন্ধুত্ব তার মধ্য দিয়েই আমাদের এই সমাধান চাই, কিন্তু ভারত আমাদেরকে, আমরা যেটুকু বন্ধুসুলভ তাদের কাছে আশা করি, আমাদের সেই প্রত্যাশা আজ পর্যন্ত তারা পূরণ করেনি। আমরা আশা করি আমাদের মধ্যে একটা আলোচনার ভিত্তিতে এটা তড়িৎ গতিতেই সমাধান হওয়া উচিত, যদি তারা আমাদেরকে পার্শ্ববর্তী দেশ হিসাবে, বন্ধু হিসাবে আমাদের এই ন্যায্য দাবিটুকু তারা পূরণ করতে এগিয়ে আসবে। জি, আমরা একটু যেতে চাই জনাব আমিনুল ইসলাম আমিন, একটু আপনার কাছে জানতে চাইছি, আমরা দেখছি যে এই তিস্তা চুক্তি সহ বিষয়গুলো নিয়ে বা পশ্চিমবঙ্গ বা সিকিমে তাদের নিজস্ব জলবিদ্যুৎ প্রকল্প নিয়েও অনেকগুলো আলোচনা হয়েছে, আমাদের গণমাধ্যমে হয়েছে, সাবিল বাসা অন্য আরও অনেকেই কথা বলেছেন। কিন্তু বাংলাদেশের বন্যা হলে এই যে এটিও একটি কারণ, সেটি দল হিসাবে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কখনো প্রতিবাদ দেখছি না, বা এটিকে তারা খুব একটা আলোচনায় আনছে না কেন? দেখুন, আরিফ ভাই একটি ভালো কথা বলেছেন যে এখন ইন্ডিয়ার সাথে তো আমি যুদ্ধ করে এটা আদায় করতে পারবো না, এবং পৃথিবীর কোনো দেশে যুদ্ধের মাধ্যমে কোনো চুক্তি আদায় হয়নি। যেটা করতে হবে সেটা বন্ধুত্বের মাধ্যমে। তো এখন আপনি বলছেন দল হিসাবে প্রতিবাদ করিনি। আচ্ছা, আমি এর আগে যে উদাহরণগুলো দিলাম এগুলো কি দলীয় সরকার হিসাবে নয়? তো আমরা এগুলো অর্জন করলাম কি করে? এর আগে তো কোনো সরকারই সেটা পারেনি। অনেক রতি মহারথী সামরিক জান্তা সবাই তো ছিল, কেউ তো পারেনি। বাট আমি মনে করি যে বন্ধুত্বের মাধ্যমে সব কিছু আদায় করা সম্ভব। কঠিন হবে, হয়তো দেরিও হবে। আমি সবসময় আশাবাদী মানুষ, আশা ছেড়ে দেওয়ার পক্ষে না। যেমন ধরেন আমি যেটা বলছিলাম যে ছিটমহল চুক্তি হবে, এটা কেউ ভাবেনি। পাকিস্তান আমল থেকে ৬৮ বছরের অমীমাংসিত চুক্তি, এটা হয়েছে তো বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। তো এই জায়গায় আমি আশাবাদী মানুষ হিসাবে আমি ভারতের প্রধানমন্ত্রী মোদিজির একটি বক্তব্যকে উদ্ধৃত করতে চাই। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি বক্তৃতা করেছিলেন। তিনি সেখানে বলেছিলেন যে আমি এটা অ্যাসিওর করতে চাই, উনি হিন্দিতে বলছিলেন, যে পানি, বাতাস এবং আগুনের কোনো সীমানা নেই, সুতরাং আমাদেরও কোনো ক্ষমতা নেই বাংলাদেশের পানি আটকানোর। পানি বাংলাদেশ পাবেই। আমি আশা করব তিনি যত দ্রুত সম্ভব বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন সে বক্তব্যকে বাস্তবায়ন করে তিনি প্রমাণ করবেন ভারত বাংলাদেশের বন্ধু, প্রভু নয়। মানুষের মধ্যে যে ভুল ধারণা, সেই ভুল ধারণা অপনোদন করে তিনি বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াবেন, সেটা আমার বিশ্বাস। জি, আমরা আশা করি দুই দেশের আলোচনার মাধ্যমে সমাধান হোক। এখানে আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে ধন্যবাদ এবং স্টুডিওর বাইরে যারা দুজন অতিথি ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি এখানে আজকের 24 ঘন্টা।